যখন নাকি আইসিসি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয়, তখন প্রথমে এসএফআই থেকে 3জন কর্মী নিয়ে ঢুকে যায়, যদি একজন করে আসার কথা ছিল। সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো। এই হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে এই ক্যাম্পাসের মধ্যে দীর্ঘ 5 বছর যখন ইলেকশন হয়নি, এসএফআই 2020 সেই ইলেকশনে জেতার পর থেকে মনে করেছে এই ক্যাম্পাসে তাদের একচ্ছত্র রাজ চলছে, এবং তারা নানা সময় বিরোধী মতের ছাত্রছাত্রীদের পোস্টার ছিঁড়ে দেওয়া, তাদেরকে মারধরের হুমকি দেওয়া। এমনকি আপনারা শুনলেন, এই ইন্দ্রানুজ বলছে এসএফআই নাকি তাদেরকে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। ইন্দ্রানুজের বক্তব্য, যাকে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দেখতে যাচ্ছেন। ইন্দ্রানুজের বক্তব্য হচ্ছে এসএফআই তাদের পোস্টার ছিঁড়ে দেয়, ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এসএফআই এর নেতাদের কাছে, ইন্দ্রানুজের এই বক্তব্য কি সঠিক? যদি সঠিক হয়, বেঠিক হলে আপনারা বলবেন, আর যদি সঠিক হয় তাহলে এই ইন্দ্রানুজের আহত হওয়ার পেছনে সত্যি সত্যি যে তার ভয় আপনারা তার লাশ ফেলে দেবেন, কোথাও আপনাদের কারসাজি ছিল না তো, যে সামনের দিকে দৌড়তে দৌড়তে ইন্দ্রানুজ বুঝতে পারেনি? সেইটাও কিন্তু আমাদের সামনে আমার মনে হয় জানার অবকাশ রয়েছে, এবং এটাই এসএফআই নেতাদের উত্তর দেওয়ার প্রয়োজন আছে। তৃতীয় কথা কি, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের এক ভাইকে হারিয়েছি, স্বপ্নকে হারিয়েছি। এই যাদবপুরে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর জন্য আমাদের প্রত্যেককে, ইনক্লুডিং আপনাদের সংবাদ মাধ্যমকে নির্ভর করতে হচ্ছে সেখান থেকে যে টুকরো টুকরো ভিডিও উঠে এসছে তার উপর। আজকে যে কারণে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যাদবপুরের ভেতরে সিসিটিভি বসানো নিয়ে, আজকে যদি যাদবপুরের ভেতরে সিসিটিভি কভার থাকতো, তাহলে সত্যি সত্যি কি ঘটনা ঘটেছে, কার গাড়ি কাকে চাপা দিয়েছে, কারা প্রথম আক্রমণ করেছে, কারা কাদের মাথা ফাটাতে গেছিল, কারা গাড়ির কাঁচ ভেঙেছিল, কারা তৃণমূল ছাত্র পরিষদকে মেরেছিল, না তৃণমূল ছাত্র পরিষদের কেউ তাদেরকে মেরেছিল, গোটা ব্যাপারটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। কিন্তু 2 বছর হয়ে গেল এই ঘটনা ঘটার পরেও যাদবপুরের একাংশ তারা কেন এখনো এই সিসিটিভি বসানোর বিরুদ্ধে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে ওটা তারা কয়েকজন মিলে একটা মুক্তাঞ্চল করে রেখেছে। সেই মুক্তাঞ্চলে তাদের আলাদা সংবিধান, আলাদা নিয়ম, আলাদা কানুন, সেখানে তারা যা খুশি তাই করতে পারেন। এবং সর্বোপরি যারা নিজেদেরকে মুক্ত চিন্তার ধারক বাহক বলেন, তারা বিপরীত চিন্তার কাউকে প্রবেশ করতে দিতে চান না। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন গিয়েছিলেন, হতে পারেন তিনি তখন বিজেপির মন্ত্রী ছিলেন, তার সঙ্গে আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু তিনি ভেতরে প্রবেশ করার পর তার চুলের মুঠি ধরে নেড়ে দেওয়া হয়েছিল, সে ভিডিও আমরা দেখেছি। রাজ্যপাল যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছিল আমরা দেখেছি। ব্রাত্য বসু যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি। আমাদের বক্তব্য হচ্ছে আমরা অন্য কোনো স্বর শুনতেই রাজি হচ্ছি না আমাদের ক্যাম্পাসের ভেতরে, অথচ নিজেদের মুক্ত চিন্তার প্রচারক বলে দাবি করছি। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে চলতে পারে? আপনি অন্য মতের কাউকে ঢুকতে দেবেন না, কাউকে রাজনীতি করতে দেবেন না। আজকে ওই পজিশনে দাঁড়িয়ে এবার আমার বক্তব্য আরেকটা মিথ্যাচার সিপিএম এর। তারা বলছে যে ব্রাত্য বসুর থেকে বারবার আমরা সময় চাইছিলাম, আমরা কিছু বলতে চাইছিলাম, কিন্তু আমাদের বলতে দেওয়া হচ্ছিল না, আমাদের কথা শোনা হচ্ছিল না। তাহলে এটা কি কমরেড? যদি ব্রাত্য বসু আপনাদের কথা শুনে নাই থাকে, আপনাদের এসএফআই নেতাদের থেকে স্মারকলিপি গ্রহণ করছেন ব্রাত্য বসু যাদবপুর চত্বরে, এই ছবিগুলো কোথা থেকে এলো? তার মানে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দিয়েছিল, আপনারা স্মারকলিপি দিয়েছিলেন। এই যে দুজনকে দেখা যাচ্ছে, আমি যতদূর জানি, আমি যদি খুব ভুল নয়, এসএফআই এর নেতা বা অন্য কোনো বাম সংগঠনও হতে পারেন, মোট কথা এসএফআই খুব সম্ভবত, তারা স্মারকলিপি দিয়েছেন, ব্রাত্য বসু সেটা গ্রহণ করেছে। তাহলে ব্রাত্য বসু স্মারকলিপি গ্রহণ করলেন, তারপরে তার গাড়ির কাঁচ ভাঙা হলো। এইটা একটু যুক্তি সহকারে একটু বুঝিয়ে দেবেন আমার এসএফআই এর বন্ধুরা।